তারিখ। এইখান থেকে আজকের দিনের অন্যতম বড় খবরে আমরা যাব, সেটা কলকাতা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত। 28 তারিখে নির্ধারিত দিনে 28শে আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা হচ্ছে এবং এই সিদ্ধান্তটাকে প্রতিষ্ঠিত করতে আজকে সিন্ডিকেটের বৈঠক ছিল। সেখানে ঠিক কী হলো প্রথম প্রতিবেদনে যাব, তারপর ভারপ্রাপ্ত উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে শান্তা দত্ত দে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে সরাসরি আছেন, তার কাছ থেকে সরাসরি শুনবো। কিন্তু তার আগে প্রতিবেদন। ইউনিভার্সিটির অটোনমিকে আমরা রক্ষা করেছি এবং আমাদের পরীক্ষা 28 তারিখেই হচ্ছে, এটাই হাউসের সিদ্ধান্ত। তৃণমূল ছাত্র পরিষদের পরীক্ষার দিন বদলের দাবি, বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ, উপাচার্যকে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদকের বেলাগাম আক্রমণ, সর্বোপরি খোদ শিক্ষা দপ্তরের চিঠি, কিন্তু কিছুতেই বদলালো না সিদ্ধান্ত। সোমবার সিন্ডিকেট বৈঠকের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে সাফ জানিয়ে দিলেন পরীক্ষা হবে 28শে আগস্টই। ওই দিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তাই 28শে আগস্ট পরীক্ষার দিনের তীব্র বিরোধিতা করেছিল তৃণমূল, কিন্তু অন্তর্বর্তী উপাচার্য জানিয়ে দিলেন বদলাবে না নির্ঘণ্ট। আমরা বারবার বলেছি যে ছাত্রদের সংগঠনের প্রতিষ্ঠা দিবসের জন্য সরকারের পক্ষ থেকে চিঠি আসাটা ভীষণ আনপ্রেসিডেন্টেড, সেটা করা, এবং তারা অ্যাপ্রিহেন্ড করছে যে রাস্তায় ভীষণ গণ্ডগোল হতে পারে, রাস্তায় বাস ট্রাম থাকবে না, আসা যাওয়ার অসুবিধে হবে। তা আমরা প্রতিহত করেছি সেটা, যে সরকারের কাছে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি উল্টো। 6 জন ডিন, 3 জন প্রিন্সিপাল, 2 জন বিভাগীয় প্রধান ছাড়াও সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে উপস্থিত ছিলেন ডিপিআই বা উচ্চশিক্ষা অধিকর্তা, উচ্চশিক্ষা দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি, উচ্চশিক্ষা সংসদের প্রতিনিধি ওম প্রকাশ মিশ্র। ভার্চুয়ালি ছিলেন আচার্যের প্রতিনিধিও। সূত্রের খবর, পরীক্ষার্থীদের আসতে সমস্যা হবে বলে যুক্তি দিয়ে দিন বদলের কথা বলেন উচ্চশিক্ষা অধিকর্তা, উচ্চশিক্ষা দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি ও উচ্চশিক্ষা সংসদের প্রতিনিধি ওম প্রকাশ মিশ্র। কিন্তু 28শে আগস্ট পরীক্ষার সিদ্ধান্তে অনড় থাকেন সিন্ডিকেটের বাকি সদস্য। এই সিন্ডিকেট রুমই আজকে কার্যত ইতিহাস রচনা করল। রাজ্য সরকারের নির্দেশ বা অনুরোধ যাই বলি না কেন, তাদের পাঠানো প্রতিনিধিদের বক্তব্য, দাবি, যাবতীয় বক্তব্যকে উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিল, বরং বলা ভালো নিজের সিদ্ধান্তে অটল থাকলো। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষা হবে। সরকারের কাছে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি উল্টো, যে সেদিনের যাতে রাস্তাঘাটটা নর্মাল থাকে, বাস ট্রাম ঠিক মতন চলে, কারণ এটাই সরকারের রাজধর্ম। কেননা তারা বিরোধীদের যখন স্ট্রাইক হয় তখন তো বলেন যে আমরা সব কিছু ঠিকঠাক রাখবো, এবং সব কিছু ঠিকঠাক রাখেনও। সেই রিকোয়েস্ট আমাদের সিন্ডিকেট থেকে সরকারের কাছে গেল আজকে, আর পরীক্ষার মতন হবে। এইরকম আজগুবি কথা আজ পর্যন্ত শুনিনি। এটা বাস্তবায়ন কোনোভাবেই সম্ভবপর নয়। এটা এক ধরনের জেদ করে আর কি করা। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এমনিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে হস্তক্ষেপ করেন না, কিন্তু মুখ্যমন্ত্রীর কথা শোনা উচিত ছিল উপাচার্যের। এদিকে অন্তর্বর্তী উপাচার্যের পাশে দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট 28 তারিখে পরীক্ষার সিদ্ধান্তে অনড় থাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ পুরো কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে রাজনৈতিক চাপের কাছে, অন্যায়ের কাছে তারা মাথা নত করেনি। পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থায় কলকাতা ইউনিভার্সিটি একটা আদর্শও দেখিয়ে দিল। 28শে আগস্ট পরীক্ষায় বসবেন বিএ, বিএসসি, বিকম, বিএ, এলএলবির 4র্থ সেমেস্টারের প্রায় 30,000 পরীক্ষার্থী। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সিদ্ধান্তটা সবার সামনে যে নির্ধারিত দিনে অর্থাৎ 28শে আগস্টই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা হচ্ছে। আমি সরাসরি চলে যাব শান্তা দত্ত দে, ভারপ্রাপ্ত উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়। আপনাকে প্রথম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, এই সিদ্ধান্তটা যে প্রতিষ্ঠিত হলো সিন্ডিকেটের বৈঠকে, আপনাকে কতটা লড়াই করতে হলো? আমি বলছি যে প্রকাশ্যে সম্ভবত এই রুদ্ধদ্বার বৈঠকের মধ্যেই আপনাকে শুনতে হয়েছে যে আপনি একজন ইললিগাল ভিসি। আমি বলছি ভেতরের টানাপোড়েনটা যদি একটু বলেন, কি হলো আজ সিন্ডিকেটের বৈঠকে? হ্যাঁ, আসলে লড়াই তো করতেই হয়েছে, আর লড়াইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম। কারণ আমি যখন বুঝতে পারলাম যে আমাদের হায়ার এডুকেশনের স্পেশাল অফিসের স্পেশাল সেক্রেটারি যিনি চন্দনী টুডু এবং ডিপিআই, তিনিও হাজির থাকছেন ওম প্রকাশের সাথে, তখন বুঝতেই পারছিলাম যে লড়াইটা অনেকটাই হবে।
সুতরাং লড়াই হয়েছে, তবে লড়াইয়ে একটা অত্যন্ত যৌক্তিকতার উপর দাঁড়িয়ে লড়াই। বলতে পারা যায় যে একটা অটোনমি বা একটা অটোনোমাস ইউনিভার্সিটির অটোনমিকে বজায় রাখার জন্য, স্যার আশুতোষ মুখার্জির লিগাসিকে ধরে রাখার জন্য যতটা সম্ভব ফাইট করেছি, এবং সেই ফাইটিংয়ের পাশে আমাদের সিন্ডিকেটের সমস্ত মেম্বাররা ছিলেন। এবং এখানে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু কখনোই আমাদের যুক্তির বাইরে ব্যক্তিগত আক্রমণ কিন্তু কাউকে করিনি, কাউকে না। কিন্তু ওখানে উপস্থিত ছিলেন ওমপ্রকাশ মিশ্র, যিনি ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করছিলেন, অত্যন্ত বাজেভাবে কথাবার্তা বলছিলেন ইল্লিগাল ভিসি ইত্যাদি ইত্যাদি। লিগাল কি ইল্লিগালের বিচার উনি করতে বসেছেন। এবং সবথেকে যেটা ইন্টারেস্টিং, রেজিস্ট্রার তার মেজাজ হারিয়ে স্বাভাবিকভাবেই আক্রমণ তাকেও করেছেন, বলেছেন যে আপনি যদি ইল্লিগালি বলেন তাহলে এই সিন্ডিকেটের চেয়ারপারসন ভাইস চ্যান্সেলরের চিঠিতে আপনি কেন মিটিং অ্যাটেন্ড করেন, তাহলে আপনি করবেন না। এই পর্যায়ের কথাবার্তা হয়েছে আর কি। আমি এখানে আমার দ্বিতীয় প্রশ্নে আসবো, সেটা হচ্ছে আপনি মনে করছেন যে এই লড়াইটা অ্যাকচুয়ালি স্বশাসনটাকে রক্ষা করার একটা ভয়ঙ্কর লড়াই। আমি বলছি স্বশাসন সম্পর্কে আমরা একজন শিক্ষামন্ত্রী পেয়েছিলাম যিনি ঘটনাচক্রে এখন জেলে আছেন, তিনি ঠিক এই প্রসঙ্গে বলেছিলেন যে মাইনেটা তো আমরাই দিই। তো এই হচ্ছে স্বশাসন সম্পর্কে একজন প্রাক্তন শিক্ষামন্ত্রীর মনোভাব। আমি দ্বিতীয় প্রশ্ন করব যে কেন আপনার মনে হয়েছে যে এই নির্ধারিত দিনে পরীক্ষা হওয়াটা, এটা একদিকে যেরকম স্যার আশুতোষের লিগাসি ধরে রাখা, অন্যদিকে এই লড়াইটা বিশ্ববিদ্যালয়ের শিরদাঁড়া সোজা করে স্বশাসনটা পুনর্বার প্রতিষ্ঠা করার একটা লড়াই, আদর্শগত লড়াই। একদম একদম সুমন, মাইনে দি কথাটা মানে অতি বড় মূর্খ হলে এই কথা বলতে পারে, আমি বলবো। কারণ ইউনিভার্সিটিকে মাইনে দেওয়াটা কনস্টিটিউশনাল ল, ইউনিভার্সিটির প্রফেসরদের বা এমপ্লয়িজদের কনস্টিটিউশনাল ল এর মধ্যে পড়ে। ওটা কারোর দান দক্ষিণা বা দান করছে না, কোনো আলাদা কোনো ব্যাপার নয়। কিন্তু এটাকে দিয়ে ইউনিভার্সিটির উপর আধিপত্য বিস্তার করা যায় না। ইউনিভার্সিটি একেবারে চলে স্ট্যাটিউট, এই যে স্ট্যাটিউট 1979-এর স্ট্যাটিউট আমার হাতে টেবিলে থাকে, স্ট্যাটিউট অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্সের দ্বারা। এবং এই স্ট্যাটিউট অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্সের উপর দাঁড়িয়ে ইউনিভার্সিটি কিভাবে চলবে, কিভাবে তার প্রতিটি সিদ্ধান্ত হবে, তার জন্য সিন্ডিকেটে আমরা বিষয়টাকে নিয়ে যাই এবং সিন্ডিকেটের মাধ্যমেই সিদ্ধান্তগুলো তৈরি হয়। সুতরাং এখানে তো ওভাবে কেউ বলতে পারে না এই কথাটা, কোনো শিক্ষামন্ত্রী বা কোনোজন বলতে পারে না যে এটা মধ্যে আমরা হস্তক্ষেপ করতে পারি, এর সিদ্ধান্তের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারি, একেবারেই নয়। যারা আগে করেননি, যারা মনে করেন যে বিশ্ববিদ্যালয়কে সরকারের কথা শুনে চলতে হবে যেহেতু তারা মাইনে দেয়, তারা আসলে স্ট্যাটিউট অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্সের বিরোধী কাজ করে গেছেন। হ্যাঁ, পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন যে 100 বার হস্তক্ষেপ করবো, এই হস্তক্ষেপ শব্দটাও বলেছিলেন, 100 বার হস্তক্ষেপ করবো, মাইনেটা তো আমরাই দিই। আমি বলছি যে এইখানে কিন্তু এই লড়াইটা করতে গিয়ে আপনাকেও নানা ধরনের প্রতিরোধের মুখে পড়তে হয়েছে এবং এখনও হচ্ছে। আপনার গাড়ি আটকানো হয়েছে, 6 ঘন্টা আটকে রাখা হয়েছে। আমি যদি খুব ভুল না করি আপনি এখন বিশ্ববিদ্যালয়ে আছেন, আশা করি আপনি আটকে নেই, স্বেচ্ছাতেই, এখন তো রাত 9টা বেজে গেছে, স্বেচ্ছায় আছেন। আপনার ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, এমনকি তৃণমূল কংগ্রেসের রাজ্যের শাসক দলের অধ্যাপক সংগঠনের সঙ্গেও আপনার একটা সংঘাত আমরা দেখেছি। আমি বলছি যে কেন বারবার রাজ্যের শাসক দল এবং তার নানা উইংয়ের সঙ্গে আপনার সংঘাত হচ্ছে, কোথায় সমস্যাটা আছে বলে আপনার মনে হয়? আসলে আমার মনে হয় যে শাসক দলের সবাই, মানে সব ছাত্র বা সব শিক্ষক বা সমস্ত সাধারণ কর্মচারীরা যে সবাই এক সুরে কথা বলে তা নয়। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি এমনও দেখেছি যে শাসক দলের ছাত্র সংগঠন করে যে ছাত্ররা, তারা কিন্তু খুব ভালো, অনেকেই খুবই ভালো, মানে তারা প্রতিটি বিষয়ে আমিও তাদের পাশে থাকি। বিভিন্ন অনুষ্ঠান করে তারা, নানা রকম উইন্টার কার্নিভাল করেছে, তারা টিচার্স ডে করেছে, তারা সরস্বতী পুজো করেছে বা তারা বসন্ত উৎসব করেছে, কিন্তু সবসময় ঝান্ডাটা ফেলে এসে, মানে একদম ঝান্ডা নিয়ে করতে পারবে না, আমি ওদের জানিয়ে দিয়েছিলাম, ওরা সেটা পালন করে এবং ওরা আমাকে যথেষ্ট রেসপেক্ট করে। একজন দুজন 2-4 জন আছে, খুব সামান্যই বলবো, বেশি যারা ঝামেলা পাকিয়েছিল সেই 6.5 ঘন্টা গাড়ি আটকানো, তার কিন্তু সবাই আউটসাইডার, তার কেউ ছাত্র নয়, মানে এককালে ছাত্র ছিল তারা, তাদের নামে এফআইআরও করতে হয়েছে। আর এইবার
এই 28 তারিখের পরীক্ষাকে কেন্দ্র করে যে ঝামেলা শুরু হলো, তাতেও দেখা যাচ্ছে যে বাইরের কলেজের ছাত্ররা, এই বঙ্গবাসী সুরেন্দ্রনাথ এসে হাজির হয়েছে, তার সঙ্গে 2-4টে আমাদের এখানকার স্টুডেন্ট, 2-1টা। এবার এরা এমনই ছাত্র যে তারা ঘরে ঢুকে যখন আমাকে বলছে যে পরীক্ষা পিছোতে হবে, তখন আমাদের এখানে মাস্টারমশাইরা যারা ছিলেন, পিওর ম্যাথসের হেড ছিলেন, তিনি বলছেন, বলো তো তোমার কি পরীক্ষা, কোন পেপার? কিচ্ছু জানে না, কিছু বলতেই পারছে না। কিরম ছাত্র? আদৌ ছাত্র? সন্দেহ যথেষ্ট। কাদের ভাড়া করে নিয়ে আসা হয়েছে। কিন্তু যে ছাত্র, আমাদের যে ছাত্র এবং বাইরের যারা আমাদের প্রাক্তনী যারা ছিল, তারা গেটে যথেষ্ট বাহুবল প্রয়োগ করেছে। যারা সেদিনকে একেবারে গেটকিপারদের একেবারে জাপটে ধরে সরিয়ে এখানে ঢুকেছিল, আমাদের একটা হাইকোর্টের অর্ডার আছে, সেই 6.5 ঘন্টা গাড়িতে আটকানোর পর থেকে সেই হাইকোর্টের অর্ডার এখানে প্রিভেল করছে যে বাইরের কেউ এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে অথরিটির পারমিশন ছাড়া ঢুকতে পারবে না। তা সেটা ভায়োলেট করেছে। সুতরাং তাদের এক ছাত্র এবং তার কিছু দলের লোকজনের এগেনস্টে আমাকে আবার এফআইআর করতে হয়েছে, রেজিস্ট্রার আবার এফআইআর দাখিল করেছেন, সেটাই 28 তারিখটাকে কেন্দ্র করে। আর বাকি এমপ্লয়িজদের মধ্যেও আমি অনেককে দেখেছি যারা কিন্তু যথেষ্ট সাপোর্টিভ, তারা অনেক ব্যাপারেই সহায়তা করেন। হয়তো কিছুজন আছে বিরুদ্ধচারণ করে, কিন্তু তাদের আমি খুব সামনে পাই না কিন্তু। আর শিক্ষকদের মধ্যে প্রকাশ দেখি না সেরকম, 2-1জন হয়তো বা থাকতে পারেন, কিন্তু খুব একটা আমার সামনে আসেন না। আমার সামনে আমি যাদেরকে দেখতে পাচ্ছি তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভালোটা চায়। তারা পাগলেও তো নিজের ভালোটা বোঝে না, তারা বুঝতে পারছে যে বিশ্ববিদ্যালয়টা ভালো চলছে এবং এই ভালোটা ওরা চায়। কিন্তু যখন তাদের ওপরে তাদের অর্গানাইজেশন কিছু বলে বসে বা তাদেরকে হয়তো হুমকি টুমকি দিয়ে দেয়, তখন কি করবে আমি বলতে পারবো না। কিন্তু এই মুহূর্তে আমার কাছে ছবিটা কিন্তু এইখানে, অন্তত সিইউর ক্ষেত্রে আমি এই ছবিটা দেখতে পাই। অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রশ্নটা যখন স্বশাসন এবং স্বাধিকারের, সব সময় যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চাইবেন যে বিশ্ববিদ্যালয়ের এই স্ট্যান্ডটা, এই অবস্থানটা একেবারে দৃঢ় ভিত্তিতে থাকুক। তার কারণ আমি বলছি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসই যদি দেখি, সত্যেন সেন থেকে সন্তোষ ভট্টাচার্য, একের পর এক উপাচার্যকে যে পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে, নিঃসন্দেহে সেই ইতিহাস থেকে, সেই খারাপ ইতিহাসটা থেকে আমরা আশা করি আজকের দিনে এই 2025-এ দাঁড়িয়ে শিক্ষা নিতে পেরেছি। এখান থেকে আমার পরবর্তী প্রতিবেদন, এতক্ষণ জানিয়ে আলোচনা করছিলাম যে সরকারি হস্তক্ষেপ, কেন হঠাৎ উচ্চশিক্ষা দপ্তরের চিঠি পৌঁছলো কলকাতা বিশ্ববিদ্যালয়ে, প্রশ্ন তুলছেন অনেকে। গোটা বিতর্কটা এক ঝলকে। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই দিনই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা। অন্তর্বর্তীকালীন উপাচার্যের সিদ্ধান্তেই শিলমোহর দিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয় যখন মাথা খাটিয়ে খাটনি করে একাডেমিক ক্যালেন্ডারকে সামনে রেখে যখন পরীক্ষার ডেট করে, সে ডেট এরকম একটা সাধারণ কারণের জন্য পিছিয়ে যেতে কখনোই পারে না, সেটা সরকার অনুরোধ করলেও নয়। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়র রোডে হয় সমাবেশ। বিশাল সমাবেশে প্রতি বছর মূল বক্তা হিসেবে উপস্থিত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সেদিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ, বিএসসি, বিকম, বিএ, এলএলবির 4র্থ সেমেস্টারের পরীক্ষা রয়েছে। এই প্রেক্ষাপটে তৃণমূল ছাত্র পরিষদের তরফে পরীক্ষার দিন বদলের দাবি জানিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দেকে বেলাগাম আক্রমণ করা হয়। উপাচার্য তো অবিলম্বে পদত্যাগ করে এক হাতে সিপিএম এর পতাকা আর এক হাতে বিজেপির পতাকা নিয়ে দাঁড়ানো উচিত। সব থেকে বড় অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া ইউনিভার্সিটির হচ্ছে শান্তা দত্তদের। 28শে আগস্টকে টার্গেট করে পরীক্ষা ফেলেছে এই ইলিগাল উপাচার্য। তিনি সিপিএম এর আর বিজেপির দালালি করে যাচ্ছেন, আর দিল্লির ইশারায়, সিভি আনন্দ বোসের ইশারায় চলছে। আমার ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। এই উপাচার্য হোম সায়েন্স থেকে এসে এই চেয়ারে বসে পড়েছেন। এরপর কার্যত নজিরবিহীনভাবে তৃণমূল ছাত্র পরিষদের সুরে কলকাতা বিশ্ববিদ্যালয়কে পরীক্ষার দিন বদলের আর্জি জানায় খাস শিক্ষা দপ্তর, অর্থাৎ হস্তক্ষেপ করে খোদ সরকার। চিঠিতে বলা হয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিদের তরফে 28শে আগস্টের নির্ধারিত পরীক্ষার সূচি বদলের আবেদন জমা পড়েছে। কারণ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মিছিলের কারণে কলকাতায় সেদিন যানজট থাকবে এবং গণপরিবহনের উপর ব্যাপক চাপ থাকায় সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধা হবে। এই অবস্থায় পরীক্ষার সূচি বদলের বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ জানানো হয়েছে।
এরপরও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন উপাচার্য। পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সোমবার সিন্ডিকেটের বৈঠক ডাকা হয়। অভিযোগ, সেখানে অন্তর্বর্তী উপাচার্যকে তীব্র আক্রমণ করেন উচ্চশিক্ষা সংসদের প্রতিনিধি ওম প্রকাশ মিশ্র। রেজিস্ট্রারের সুবিধা হবে, এই যখন দেখা যাচ্ছে যে হাউস সমস্ত আমাদের এই নীতিতেই সবাই মিলে একমত, তখন ওম প্রকাশ মিশ্র তার স্বভাবোচিত ভঙ্গিতে আক্রমণ শুরু করলেন এবং বললেন আমি একজন ইল্লিগাল ভিসি তার সিদ্ধান্ত অন্যদের উপর চাপিয়ে দিচ্ছে ইত্যাদি বলতে চেষ্টা করেছিলেন। তখন রেজিস্ট্রারের ভূমিকাটা সাংঘাতিক ছিল। সেটা না, আমি তো সেক্রেটারি অফ দিস সিন্ডিকেট, বাট নট আই এম দ্য মেম্বার অফ দ্য সিন্ডিকেট। যেটা সিন্ডিকেটের আলোচনার বিষয়ে আমার কোনো কিছু বক্তব্য থাকে না। যেটা বক্তব্য থাকে সিন্ডিকেটটাকে মেনটেন করা, পিস অ্যান্ড ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। যখন উনি মনে হলো আনডেমোক্রেটিক কথাবার্তা বলছেন, আমি ওনাকে স্টপ করে দিয়েছি। উনি যেমন জোরে কথা বলেছেন, আমি তেমন জোরেই কথা বলে ওনাকে স্টপ করে দিয়েছি, কারণ এটা আমার কর্তব্যের মধ্যে ছিল, আমি কর্তব্যটা পালন করেছি। এটাও বলেছেন যে আপনি কিন্তু জেনেই এখানে আসেন যে উনি কিন্তু চেয়ারপারসন অফ দ্য সিন্ডিকেট, কিন্তু আপনি অ্যাটেন্ড করেন মিটিংগুলো, তারপরে আবার এই কথা বলছেন, এটাও বলেছেন। এটাকে উনি একটা রাজনৈতিক কালার দিতে চাইছেন এবং সরকারকে হেয় করবার জন্য। এটা রাজনৈতিক বিষয় নয়। আমি এবং গভর্নমেন্টের প্রতিনিধি এবং ডিপিআই এবং চ্যান্সেলরের প্রতিনিধি, আমরা চারজনই রিকোয়েস্ট করেছি, যেহেতু গভর্নমেন্ট অ্যাপ্রিহেন্ড করছে ট্রাফিক ডিসরাপশন হতে পারে, উপাচার্য উনি এবং ওনার সঙ্গে যারা অস্থায়ী ডিনরা রয়েছেন তারা মনে করছেন যে না, ওই দিনই পরীক্ষাটা রাখতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার দিন না বদলানোর সিদ্ধান্তে অনড় থাকায় ফের অন্তর্বর্তী উপাচার্যকে আক্রমণ করেছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক। জালি পাবলিকেশন, নিজের সিভিতে যিনি জালি পাবলিকেশন দেয়, জালি উপাচার্য, জালিভাবে বসে রয়েছেন, তো তার ডিসিশন সিন্ডিকেট মিটিংয়ে তো জালি হবেই। সাধারণ ছাত্রছাত্রীদেরকে আবার অন্ধকারে রেখে তাদের ভবিষ্যতের কথা চিন্তা না করে এটা করলেন। স্বশাসিত বিশ্ববিদ্যালয়, স্বাধিকার তার অলংকার। সেই স্বাধিকার রক্ষায় শত চাপের মুখেও অনড় রইল কলকাতা বিশ্ববিদ্যালয়। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। অরূপ, আমার প্রশ্নটা নৈতিকতার, যে দল আর সরকার তো এক হতে পারে না, দলের একটা দাবি থাকতেই পারে। সরকার এই চিঠি কেন দেবে, কি করে দেবে? তার কারণ সরকারের কাছে তো কাগজপত্র খুব পরিষ্কার এবং একাডেমিক ক্যালেন্ডার বলছে যে সেখানে যেগুলো লাল দাগ করা, যে দিনগুলো নির্ধারিত ঘোষিত ইউনিভার্সিটির ছুটির দিন, শুধু সেই লাল দাগ অনুযায়ী পরীক্ষা ফেলতে হবে এবং লাল দাগে অর্থাৎ ছুটির দিনে পরীক্ষা ফেলা যাবে না। আমি বলছি এইখানে সরকার, উচ্চশিক্ষা দপ্তর ঢোকে কি করে? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। অরূপ, প্রথমত সুমন, তুমি ঠিক সঠিকভাবে একাডেমিক ক্যালেন্ডারের কথা উল্লেখ করেছো। ওই একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু পুজোর মধ্যে সেকেন্ড সেমিস্টার শেষ করে দেওয়ার কথা। উনি কি বলতে পারবেন পুজোর মধ্যে সেকেন্ড সেমিস্টার? উনি যেটা বলছেন যে ডেট মিস করা যাবে না, কেন বলছি সুমন, উনি একটা শব্দ উচ্চারণ করলেন যে আনপ্রেসিডেন্টেড। তো আমি সুমন প্রেসিডেন্সটা জানতে চাইছি, একজন সিইউর উপাচার্য হয়ে বসে উনি মুখ্যমন্ত্রীকে কিভাবে তার দল তৃণমূল কংগ্রেস চালাবেন সেই উপদেশ দেওয়াটা কোন প্রেসিডেন্স আমি জানি না। এর আগে আসলে ওনার একটা দায়বদ্ধতা, সেই জন্য তো সরকার নিশ্চয়ই চিঠি দেয়। আমি বলে দিই, এই পার্টিকুলার উপাচার্য শান্তা দেবী, আমাদের মনে আছে যখন রাজ্য সরকারকে তো বাইপাস করে এই উপাচার্য নিয়োগ হয়েছিল এবং আজকে আপনি জানেন উদয় উমেশ ললিত কমিটির নেতৃত্বে না, একটু প্লিজ শেষ করতে দিন। এই শান্তা দেবী বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক ফান্ড, সেই ফান্ড থেকে রাজ্যপালকে 10 লক্ষ টাকা তুলে দিয়েছিলেন মামলাটা চালানোর জন্য। এই শান্তা দেবী কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে 10 লক্ষ টাকা তুলে দিয়েছিলেন রাজ্যপাল। এই অভিযোগের উত্তর নিশ্চয়ই দেবেন, কিন্তু আমার বক্তব্য এইটা তো 28 তারিখ পরীক্ষা নেওয়া যাবে না, তার সঙ্গে তুমি যে দুটো কথা বললে কোনো যুক্তিটাই তার সঙ্গে লিঙ্ক হতে পারে না। বরঞ্চ এইটা যুক্তি হতে পারে। আমি বলো, তুমি একটা বলতে পারো যে দেখুন, টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে ছুটি দিতে হবে, এসএফআই এর প্রতিষ্ঠা দিবসে ছুটি দিতে হবে, ডিএসও এর প্রতিষ্ঠা দিবসে ছুটি দিতে হবে, এবিভিপির প্রতিষ্ঠা দিবসে ছুটি দিতে হবে, এটা বলা যায়। কিন্তু এর বাইরে আর কোনো যুক্তি আমি দেখতে পাচ্ছি না। ছাত্র পরিষদের কেন বাদ দিলাম? ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তো দিতেই হবে। আমার একটা বাংলা সিনেমার গান মনে পড়ছে, আমার বাংলা সিনেমার গান মনে পড়ছে, এ আমার গুরুদক্ষিণ। এটা গুরুদক্ষিণা দিতে হচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদের যেদিনকে অনুষ্ঠান আছে সেদিনকে ওনাকে পরীক্ষা ফেলে প্রমাণ করতে হবে যে উনি গুরুদক্ষিণা দিচ্ছেন, যে ওকে ইল্লিগালি অ্যাপয়েন্টেড ভিসি করে। আমার জানতে খুব ইচ্ছে করছে যে অরূপ এটাকে কি চোখে দেখছে। একজন ছাত্র নেতা, আমি বলছি উপাচার্য ভুলে যান, একজন ছাত্র নেতা একজন অধ্যাপিকাকে, একজন শিক্ষককে
আমি লিঙ্গ নির্বিশেষে বলি, তাকে জালি শব্দ ব্যবহার করছেন। আমি বলছি এটা বাংলার সংস্কৃতি যদি হয় সাবাস। মানে আমি বলছি দুদিন পরে অনুব্রত মণ্ডল কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারে। উনি মুখ্যমন্ত্রী সম্পর্কে কি শব্দবন্ধ ব্যবহার করছেন? সবথেকে বড় কথা হচ্ছে উনি একটা কথা বললেন, এটা শুনলে যে ওনাকে বলা হয়েছে রাস্তায় ওই দিনকে গন্ডগোল হতে পারে, এবং উনি মানেননি। তাতে ওম প্রকাশ মিশ্র বলছেন যে আজগুবি। না না সুমনদা, একটা রাজনৈতিক দলের সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে একজন সাধারণ মানুষের বলছে, একটা রাজনৈতিক দলের স্টুডেন্ট উইং এর প্রতিষ্ঠা দিবস, সেদিনকে রাস্তায় গন্ডগোলটা কেন হবে সুমনদা? পার্টিকুলার সেই দিনকে কেন পরীক্ষা ফেলতে হবে? কারণ ওনাকে ওনার পলিটিক্যাল এজেন্ডা, রাজনৈতিক যিনি গার্ডিয়ান আছেন রাজ্যপাল, তাকে স্যাটিসফাই করতে হবে। এটাই হচ্ছে কারণ, এটাই হচ্ছে বাস্তবিক কথা। ওনার পলিটিক্যাল গার্ডিয়ান রাজ্যপাল, তাদের পার্টির এজেন্ডাকে স্যাটিসফাই। আমি জানি না আমি এবিভিপির প্রতিষ্ঠা দিবস কবে, আমার অজ্ঞানতার জন্য মাফ করবে রাজস্বী, কিন্তু আমি বলছি যে ধরা যাক এবিভিপির প্রতিষ্ঠা দিবসে এরকম কোন প্রতিষ্ঠা দিবসে আমি বলছি ছাত্রবিদ কেন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস হতে পারে, তাতে কি হস্তক্ষেপ করবে না। আপনি যেরকম পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য বলেন, ব্রাত্যদা পরিষ্কার বলেছেন সরকারের কথা মানতে অসুবিধা নেই, কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের চিঠিটা কোন যুক্তিতে আসতে পারে? একটা কথা শুধু বলে দিক যে এসএসসি দপ্তর থেকে কি ওএমআর শিট গুলো, হ্যাঁ এই হচ্ছে 12,000 একদম সঠিক ওএমআর শিট, এটা কি সরকার পাঠাতে পেরেছে? যে সরকার এসএসসি চালাতে পারছে না, সরকারি কর্মচারীদেরকে দিয়ে চুরি করাচ্ছে, তারা কি আজকে শিক্ষা দপ্তরকে নিয়ে বড় বড় কথা বলছে? এই তৎপরতা ছাত্র ভোটের ক্ষেত্রে, ছাত্র নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখতে চাই, পাচ্ছি কই? আমি একটা লাইন বলে শেষ করছি। স্যার আশুতোষ মুখার্জির লেগাসির সঙ্গে যারা বাংলা বাঙালি নিয়ে আজকে কথা বলছে, এই কলকাতা বিশ্ববিদ্যালয় যেখানে 1937 তোমার সময় তো বলিনি, তোমার সময় বলিনি তো 1937 এ শ্যামাপ্রসাদ মুখার্জি রবীন্দ্রনাথকে নিয়ে সে ইতিহাসের বাংলায় আমি একটাই কথা বলবো যে একজন উপাচার্য সে বলছে তাকে 6 ঘন্টা রাস্তায় আটকে রেখেছে কে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, বহিরাগতরা, সুরেন্দ্রনাথ বঙ্গবাসী, যারা জিজ্ঞাসা করছে যে কি পরীক্ষা, বলতে পারছে না আমার কি পরীক্ষা। সুমনদা তুমি তো জানো, তোমার মনে থাকার কথা, আমি এসএফআই রাজ্যের সম্পাদক ছিলাম, সভাপতি ছিলাম, সাইনদীপ আমার সাথে ছিল। সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস 12ই আগস্ট, বিরাট করে প্রোগ্রাম হয়। আমাদের কোনোদিন এরকম ঔদ্ধত্য হয়নি, আর এরকম যদি হয় নাকি কোনোদিন একটা ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা কেন বন্ধ থাকবে? কিন্তু আমি বলছি সন্তোষ ভট্টাচার্যের ঘটনা আমাদের জ্ঞানে হয়েছে, সুতরাং তাকে যারা আটকাতো তারাও সবাই ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল না, বহিরাগত ছিল। অনেকগুলো পয়েন্ট আছে, যেমন 12ই আগস্ট বামপন্থীদের, জুলাই 9, 1949 গুগল করে চট করে দেখে নেওয়া গেল, রাজস্বীদের এবিভিপির প্রতিষ্ঠা দিবস স্বাধীনতার 2 বছর পরে, এগুলো রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার বক্তব্য পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে তারা তৃণমূলের নেতৃত্বে অরূপ চক্রবর্তীকে দেখতে চান না অভিরূপ চক্রবর্তীকে দেখতে চান, নামটা ভুল না করলে অরূপ বাবুর সঙ্গে একটা ভি যোগ করে ওই ছেলেটি। ফলে এটা কিন্তু বাংলার মানুষকে বলতে হবে। আমিও বলবো, আমি তৃণমূলের পক্ষে না যেতে পারি, কিন্তু তৃণমূল আমার দলের একটি, আমার রাজ্যের একটি রাজনৈতিক দল, আমরা অরূপবাবুকে চাইব, অভিরূপদের চাইব না। এবং এই ধরনের যত বিজ্ঞাপন অরূপবাবু আপনারা দেবেন, আপনার দলে যদি আপনার এতটুকু জায়গা থাকে, দয়া করে বলবেন এদেরকে সামনে না আনতে। পার্টিকুলারলি স্বয়ং শিক্ষামন্ত্রীর কাছে জয়েন্ট সেক্রেটারির মাধ্যমে চেয়ে পাঠানো হয়েছিল এবং চেয়ে পাঠিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়। ছাত্র পরিষদ তো কন্ট্রোল করে অভিষেক ব্যানার্জি, ওই স্বার্থপর মনোজিৎ সূত্রধরকে দিয়ে। আমি বলছি একটাই বক্তব্য, বাঙালি মধ্যবিত্তের ওপর সাংস্কৃতিক একনায়কতন্ত্র, সাংস্কৃতিক ফ্যাসিবাদ চালিয়ে দেওয়া, চেঁচামেচিটা বন্ধ। ব্যাপারটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের এটা পরীক্ষাটা পাবলিক এক্সামিনেশন, কোনো ডিপার্টমেন্টের কোনো পরীক্ষা থাকলে
এটা ডিপার্টমেন্ট চেঞ্জ করে দিতে হবে। আমাদের প্রচুর রিকোয়েস্ট আসতো, স্যার আজকের এই অনুষ্ঠান আছে, এই পরীক্ষাটা চেঞ্জ করে দিন। ডিপার্টমেন্টাল পরীক্ষা যেগুলো চেঞ্জ করা যায়। পাবলিক এক্সামিনেশন বহু ডিপার্টমেন্টে, প্রত্যেক ডিপার্টমেন্টে আলাদা আলাদা বোর্ড অফ স্টাডিজ থাকে, তারা এগুলো ঠিক করে কোন কোন দিন হবে, এবং সেই অনুযায়ী ইউনিভার্সিটি পরীক্ষা করছে। এখন কোনো দিন সরকারের কোনোদিন সাহস হতো না যে কোনো একটা রাজনৈতিক দলের অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয়কে বলা ছুটি দিয়ে দাও। এটা এক ধরনের বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতাকে হস্তক্ষেপ, এবং যে ধরনের সিদ্ধান্ত আজকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নিয়েছে, আমি সাধুবাদ জানাই। সাহস না, যেখানে সরকারের প্রতিনিধিরা ছিলেন এবং তারা চেষ্টা করছেন একেবারে রাজনৈতিক একটা এজেন্ডা সেখানে প্রতিষ্ঠা করার, সেটাকে প্রতিবাদ করেছে। এই সাহসটা এতকাল যারা ভাইস চ্যান্সেলর হিসেবে বসতো, শাসক দলের লোক হিসেবে বসতো, তাদের এই জালি বলছে, তাদের কার কি কোয়ালিফিকেশন আছে প্রশ্ন আসলে দাঁড়াতে পারি, প্রশ্ন আসে বলতে পারি, আমি কারোকে জালি বলি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই ধরনের শব্দ যারা ব্যবহার করছে, যাদেরকে টেলিভিশনের সামনে নিয়ে আসছে, তারা শিক্ষার কি ক্ষতি করছে শাসক দলের লোকেরা বুঝুক। আমি এটাই বলতে চাই যে শিক্ষাকে যে ধরনের ক্ষতি করছেন, আপনারা হস্তক্ষেপ করছেন, শিক্ষকদের মাইনে আইন অনুযায়ী দিতে বাধ্য। এবং দেখুন, আমরা যে ধরনের রোজগার করি সেখানেও কিন্তু সরকারের হস্তক্ষেপ আছে। সরকার বলে দিচ্ছে এর বেশি মাইনে নিতে পারবে না। আমার যদি স্বাধীনতা থাকতো, আমরা একটা পয়সা কারোর কাছ থেকে, ইউনিভার্সিটি কারোর কাছ থেকে ডিপেন্ডেন্ট হতে পারে না। তার নিজস্ব যথেষ্ট ক্ষমতা আছে রোজগার করার। তুমি বলবে কার কত টিউশন ফি হবে তোমার রাজনীতি করার জন্য, এবং তার জন্য তুমি বলবে যে আমি টিচারদের মাইনে দিচ্ছি। এই ধরনের কথা বলে শিক্ষার মান আপনারা অসম্মান করবেন না। বিশ্ববিদ্যালয়ে বলতে দিন, আপনি অনেকটা বলেছেন। ব্যাপারটা হচ্ছে যে দক্ষিণা বাতাস যদি খোলা না থাকে, শিক্ষার আঙ্গন যদি খুলে না দেওয়া হয়, সমস্ত শিক্ষা মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়, সারা বিশ্ব এই বিশ্ববিদ্যালয় আসছে। আপনি যদি চীনে দেখেন, চীনের বিশ্ববিদ্যালয় সম্বন্ধে বলে দাসওয়ে মানে হচ্ছে গভীর, সমুদ্রের আরো গভীর বিশ্ববিদ্যালয় যেখানে গভীরে ঢুকতে চায়, সেখানে এসে একটা শাসক দলের প্রতিষ্ঠা দিবসের জন্য বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা বন্ধ করতে হবে। এই ধরনের রাজনীতি করলে আপনারা সুইসাইড করবেন। এই ধরনের রাজনীতি করতে যাবেন না। আমি শুধু তথ্যের খাতিরে বলে রাখি, রবীন্দ্রনাথদার কাছে যাওয়ার আগে, সেটা হচ্ছে যে রাজাগোপাল বাবু কলকাতা বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন রেজিস্ট্রার। হ্যাঁ, আমি দুটো কথা বলবো। প্রথম হচ্ছে অরূপ একটা অদ্ভুত যুক্তি তুললেন কি 10 লক্ষ টাকা দিয়ে দিয়েছেন, আরে স্বশাসিত, তাহলে আমাদের তো প্রশ্ন তুলতে হয় এত কোটি কোটি টাকা একটা উকিলকে খরচ করছে কেন ডিএর জন্য? কারণ তার অধিকার আছে, স্বশাসিত সংস্থা হিসেবে তার সম্পদ থেকে টাকা দিতে পারে, মামলা লড়ার টাকা দেওয়ার অধিকার তার আছে। এসব বলে লাভ নেই, এটা বাজে যুক্তি। তাহলে ডিএ মামলাতে কোটি কোটি টাকা খরচ করছে, সেখানে এই তর্কের মধ্যে দ্রুত উনি আরেকটা যে কথা বলেছেন সেটা হচ্ছে রাজধর্ম। কেন রাজধর্মের কথা স্মরণ করাতে হচ্ছে যে একটা উনি চেয়ারে বসে কি করছেন? চেয়ারে বসে কি করছেন? আপনি চেয়ারে বসে কি করছেন? বেশ, আমি এখানে একটা ছোট্ট পুরনো গল্প, অনেকেই জানেন, অনেকে হয়তো ভুলে গেছেন। সত্যেন সেন উপাচার্য ছিলেন, রাইটার্স বিল্ডিং থেকে তাকে ডেকে পাঠালো হলো। সিদ্ধার্থ শঙ্কর রায় তখন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম, জাননি সত্যেন সেন, বলেছিলেন যে আমি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আমি রাইটার্স বিল্ডিংয়ে যেতে বাধ্য নই। আমি বলছি এই হচ্ছে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। এবং তারপর শোনা যায় ইন্দিরা গান্ধীর কাছে সেই খবর পৌঁছয়, সিদ্ধার্থ শঙ্কর রায়কে ইন্দিরা গান্ধী তার কাছে, সত্যেন সেনের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিলেন। আমি বলছি এই ঐতিহ্য এবং স্বাধিকারের শেকড়টা এতটা গভীরে। আমি ঠিক এইখান থেকে কসবা ল কলেজের ঘটনা ইত্যাদি ঘটনায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে বর্তমান অন্তর্বর্তী উপাচার্যের কী ভূমিকা, কী মন্তব্য, দ্রুত একবার দেখা। ইউনিভার্সিটি আমাদের অটোনোমাস বডি, ইউনিভার্সিটির অটোনমিকে আমরা রক্ষা করেছি। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। তৃণমূল ছাত্র পরিষদের আক্রমণ, লাগাতার বিক্ষোভ এবং শিক্ষা দফতরের চিঠি সত্ত্বেও অবস্থানে অনড় রইলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত। এবার তার পাশে দাঁড়ালো বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই অন্তর্বর্তী উপাচার্য অবশ্য এর আগেও একাধিক ইস্যুতে এভাবেই শক্ত শিরদাঁড়ার পরিচয় দিয়েছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদের আবহেও সবাইকে উৎসবে ফেরার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। কিন্তু সেই প্রসঙ্গে মুখ খুলে কড়া সমালোচনা করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য। কর্মক্ষেত্রে একটি মেয়ের এই ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং মৃত্যু, যাকে প্রতিবাদ করার জন্য আজকে ওই বাচ্চা বাচ্চা ছেলেরা ওখানে অনশন করে রয়েছে একটা মঞ্চের ওপরে। তাই আমি বলতে চেয়েছিলাম এটা, যে প্যান্ডেল ঘুরতে তো সেজেগুজে সবাই বেরো, তো সেই সেজেগুজে বেরিয়ে ওই প্যান্ডেল বেঁধে স্টেজে যারা মানুষের মঙ্গলের জন্য উপবাসে রয়েছে তাদের একবার দেখে যেও। এটা চাপিয়ে দেওয়া উৎসব, এটা নিয়ে ধর্ম বিশ্বাস নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কারুর আছে কারুর নেই, দুর্গাপুজো অঞ্জলি দিতে চায় দেবে, কিন্তু উৎসবের যে আনন্দ যারা করতে চাইছে আজকে জোর করে একটা চাপিয়ে দেওয়া হয়েছে মানুষের উপর, এটা আমার স্পষ্ট বক্তব্য। এরপর কসবা আইন কলেজে গণধর্ষণ কাণ্ডের পরেও এবিপি আনন্দে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি। আসলে একটা শিক্ষা প্রাঙ্গণ যখন রাজনীতির মৃগাক্ষেত্র হয়ে যায় তখন এই সমস্ত আগাছা জন্মায়, এবং এদের উপরে খুব ভালো রকম রাজনৈতিক মদত আছে। এরা জানে যে আমরা যা খুশি করতে পারি, আমাদের কোনো শাস্তি হবে না। এরাও ভেবেছে এইভাবে আমরা যা খুশি করে যেতে পারি, কারণ আমাদের কিচ্ছু হবে না, কারণ আমাদের মাথার উপরে রাজনৈতিক হাত আছে। এমনকি যে কসবার আইন কলেজের পরিচালন সমিতির সভাপতি যে তৃণমূল বিধায়ক অশোক দেবের সঙ্গে মূল অভিযুক্ত মনোজিতের ছবি সামনে এসেছিল, তার বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য। এসে এই বাইরে আমার বাইরেটায় তিনি বসেন, 10 মিনিট লাইন একটু থাকে তো লাইন মতন ছিল, 10 মিনিট প্রচন্ড চিৎকার করতে শুরু করে বাইরে। আমাকে এরকম ভাবে বাইরে কেউ বসিয়ে রাখে না, আমি 10 মিনিট বসবো না। চেয়ার নিয়ে আমার এই এন্ট্রান্সের দরজাটার সামনে একটা চেয়ার, এরকম বড় চেয়ার টেনে নিয়ে বসে পড়ে, নিয়ে বসে বলেছে আজকে ভিসিকে বেরোতে দেবো না, কাউকে ঢুকতেও দেবো না। বঙ্গবাসী যে কলেজে এতদিনে কলেজ, সেই কলেজে হিন্দি সাবজেক্ট নেই। আমি দীর্ঘদিন বলেছি হিন্দি সাবজেক্ট চালু করা হোক, আমি সেটা পারমিশন আনতে গেছিলাম। মনে করার পর আমি বাধ্য তখন বলেছিলাম আপনি দেখা করুন, আমি তো অন্যায় কিছু করতে নেই, আবদার করতে এসেছি। গত বছর অগস্ট মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার গাড়ি ঢুকতে দেওয়া হয়নি। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দিকের গেট দিয়ে ঢুকতে চাইলে গাড়ির সামনে শুয়ে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন সমর্থক। 5 ঘন্টা গাড়িতে বসে থেকে গাড়ি ঘুরিয়ে ফিরে যান অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। এর কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক চলাকালীন বেশ কয়েকটি গেটে তালাও ঝুলিয়ে দিয়েছিল টিএমসিপি। রাত 12টা নাগাদ পুলিশি তৎপরতায় অন্তর্বর্তী উপাচার্য সহ অন্য সিন্ডিকেট সদস্যরা বিশ্ববিদ্যালয় থেকে বেরোতে পারেন। এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন ঠিক করা হয়েছে তা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যকে বেলাগাম আক্রমণ করেন তৃণমূল ছাত্র সংগঠনের নেতারা। তবে শেষ অবধি নিজের অবস্থানে অনড় রইলেন শান্তা দত্ত। এবিপি আনন্দ। দেখুন, অনেকেই অপেক্ষায় আছেন এটা জানতে যে আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা ছিল, সেই মামলার কি হলো। আজকে এই মামলার শুনানি একদিন পিছিয়ে যায়, আগামীকাল এই মামলার শুনানি হবে এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি পিকে মিশ্রের ডিভিশন বেঞ্চ বলেন যে এটা বিস্তারিতভাবে তারা শুনবেন, তার কারণ গোটা ভারত জুড়ে এর প্রভাব আছে। একই সঙ্গে তারা বলেন যে প্রয়োজনে প্রতিদিন শুনানি হবে। ঠিক কী আপডেট আজকের রাখবো আপনাদের সামনে। এই মামলা দ্রুত নিষ্পত্তি চায় আদালত, প্রয়োজনে প্রতিদিন শুনানি হবে, কারণ দেশ জুড়ে এর প্রভাব আছে। সোমবার ডিএ মামলার শুনানিতে এই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চ। এদিন রাজ্য সরকারের আইনজীবী সওয়াল করেন কলকাতা হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কেউই টাকার অঙ্ক নির্দিষ্ট করেনি, সেটা করতে সময় প্রয়োজন। তখন বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চ বলেন তারা মামলাতে বিস্তারিতভাবে শুনবেন, কারণ দেশ জুড়ে এর প্রভাব আছে। আমি জানতাম রাজ্য সরকার কোনো না কোনো বাহানা করবে এবং বিচারপতিরাও সেটা ধরে ফেলেছেন, সেই জন্য বলেছেন ওসব বাদ দাও, আমি মূল মামলা শুনে দেবো। কলকাতা হাইকোর্টে যে রায় দিয়েছেন সেই রায়টা থাকবে আইনত কি থাকবে না এটাই বিচার হবে। এর একটা সামগ্রিক প্রতিক্রিয়া আছে বিভিন্ন রাজ্যের উপর, সেই জন্য তিনি বলছেন এটা প্যান ইন্ডিয়া ইম্প্যাক্ট আছে। 16 মে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% মেটানোর অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেদিন সওয়াল জবাবে রাজ্য সরকারের তরফে প্রবল আপত্তি জানিয়ে বলা হয় বকেয়া ডিএ মেটাতে গেলে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হবে, রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে।
এরপর সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে বলা হয় 2009 সালের 1 জুলাই থেকে 2015-র 31 ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএর 25% মেটাতে হবে রাজ্য সরকারকে। কিন্তু ডেডলাইন পেরোলেও ডিএ মেলেনি। উল্টে বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে আরও 6 মাস সময় চেয়ে সর্বোচ্চ আদালতে আবেদন করে রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে সোমবার বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে মামলাটি ওঠে। রাজ্য সরকারের আইনজীবী বলেন, আমরা 25% বকেয়ার পরিমাণ নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করেছি। হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কেউই টাকার অঙ্ক নির্দিষ্ট করেনি। পরিমাণটা অনেকটাই বেশি। সুপ্রিম কোর্টের মে মাসের নির্দেশ অনুযায়ী আমরা একটা উপায় খুঁজে বের করতে চাই। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের ডিএ মামলার শুনানি রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কিসের চাপে কোমর ভাঙবে আমরা তো বুঝতে পারছি না, কারণ ওনার টাকার কোনো অভাব নেই। দেখা যাচ্ছে যে 1,10,000 টাকা পুজো অনুদান, 10,000 কোটি টাকা উনি পাড়ায় সমাধান এইসব করছেন। এগুলো তো কর্মচারীদের টাকা। কর্মচারীদের টাকা, ডিএর টাকা থেকে উনি কোনো কাটমানি পাবেন না। এই জন্যে এটা দেওয়ার ওনার বিন্দুমাত্র ইচ্ছে নেই। এরই মধ্যে পুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের অনুদানকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলো। মামলা করেছি কারণ একটা ধর্মনিরপেক্ষ দেশে এরকমভাবে কোনো নির্দিষ্ট ধর্মের খাতে টাকা ব্যয় করা যায় না। ইতিমধ্যেই রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান নিতে অস্বীকার করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব ও নদিয়ার রানাঘাটের চারের পল্লী দুর্গোৎসব কমিটি। যে সরকার ডিএ দিতে পারে না, কর্মসংস্থান নয়, মহিলাদের সুরক্ষা দিতে পারে না, সেই টাকা নারীর সুরক্ষার কাজে হয়তো লাগতো, ডিএর কাজে লাগতো, ভাঙা রাস্তার ঠাড়ার কাজে লাগতো, তাহলে কাজ হতো। সেই সব কাজের বঞ্চনা করে আমি এই টাকা নিলে আমার পাপ। অভয়াকাণ্ডের কোনো এখনো বিচার হয়নি। অনুদান নিয়ে মুখ্যমন্ত্রীর ছবিটা নিয়ে আমরা প্রত্যাখ্যান করেছি। ডিএ বন্ধ, 26,000 লোক রাস্তায় বসে আছে, তারপরে আমরা কোন ইয়েতে আমরা এখানে টাকা নেব? সেই কারণে আমরা পুরোপুরি বয়কট করেছি। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 55% হারে ডিএ পান। রাজ্য সরকারের কর্মচারীরা এখন ডিএ পান 18% হারে। অর্থাৎ এখনো কেন্দ্র রাজ্যের মধ্যে ডিএর ফারাক 37%। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মধ্যযুগে এই বাংলায় সাপের কামড়ে মৃতদের কলা গাছের ভেলায় ভাসানো হতো। ঠিক যে ছবিটা মনসা মঙ্গলে আমরা দেখি, সেই ছবি যদি এই 2025-এও দেখতে হয়, সেটা নিঃসন্দেহে দুর্ভাগ্যের। জলমগ্ন ঘাটালে ভাইরাল হলো মৃতদেহ কলার ভেলায় করে শ্মশানে নিয়ে যাওয়ার ছবি। স্থানীয় সূত্রে খবর, এই মৃতদেহ প্রয়াত প্রাক্তন কংগ্রেস কাউন্সিলরের স্ত্রীর। রবিবার তার মৃত্যু হয়। এলাকা জলমগ্ন হওয়ার কারণে কলার ভেলায় করে মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যান পরিজনরা। এই ছবি প্রকাশ্যে আসতেই বিচিত্র ব্যাখ্যা শোনা গেছে তৃণমূল বিধায়কের মুখে। তিনি বলছেন এটাই নাকি রীতি। কিন্তু প্রশ্ন উঠছে, বৃষ্টি না হলে, জল না জমলে শুকনো ড্যাঙাতেই কি তাহলে ভেলা ভাসাতেন তারা? সত্যি কি বিচিত্র এ রাজ্য, বিচিত্র ব্যাখ্যা। কলার ভেলায় রাখা চাদরে মোড়ানো মৃতদেহ, সেই মৃতদেহ টেনে নিয়ে চলেছে নৌকা। পেছনে সাঁতার কাটতে কাটতে চলেছেন আরও একজন। মর্মান্তিক এই ছবি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের। গত 1.5 মাস ধরে জলের তলায় ঘাটালের বিস্তীর্ণ অংশ। মৃতদেহ সৎকার করার মতো জায়গা পাওয়াও দুষ্কর হয়ে উঠেছে। কেউ মারা গেলে এইভাবেই জলের ওপর দিয়ে দেহ টেনে নিয়ে যেতে হচ্ছে শুকনো জায়গায়, তারপর দাহ করা সম্ভব হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার ঘাটাল পুরসভার 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর কানাইলাল চৌধুরীর স্ত্রীর মৃত্যু হয়। দেহ সৎকার করতে গিয়ে আতান্তরে পড়ে পরিবার। স্থানীয় শ্মশান জলের তলায় ডুবে রয়েছে। প্রায় 2 কিলোমিটার এভাবে ভেলায় করে মৃতদেহ টেনে নিয়ে যেতে হয় পরিজনদের। তারপর শুকনো জায়গায় মৃতদেহ দাহ করা হয়। একজন চেয়ারম্যানের স্ত্রীকে যদি দাহ না করা যায়, এটা আমাদের কাছে খুব লজ্জার বিষয়। এই ঘাটালের চেয়ারম্যান অপদার্থ, অযোগ্য, কাটমানিখোর, ঘুষখোর, লুট করার জন্য চেয়ারম্যান হয়েছে, ঘাটাল পৌরসভাকে সিন্ডিকেট বানিয়েছে। ভয়ঙ্কর এই ছবি সামনে আসার পর দায় এড়াতে তৃণমূল নেতা আজব রেওয়াজের সাফাই দিচ্ছেন। যতটুকু জল আছে সেই ততটুকু জলের জন্যই নৌকো দেওয়া আছে। সেই নৌকোতে করে তারা গেছেন রীতি অনুযায়ী কলার ভেলা বা বাঁশের ভাড়াতে করে মৃতদেহটা যেখানে শ্মশান চলি সেখানে নিয়ে যাওয়া হয়। এটা কোনো ভাসিয়েও দেওয়া হয়নি। এগুলো নিয়ে পাড়া মাথায় করা খুব একটা সমুচিত কাজ হচ্ছে বলে আমার মনে হয় না। এটা একটা স্বাভাবিক রীতি। ভোট এলেই ঘাটাল প্ল্যান নিয়ে নানা প্রতিশ্রুতি, আশ্বাস শোনা যায়, কিন্তু প্ল্যান বাস্তবায়িতও হয় না, ঘাটালের ভাগ্যও ফেরে না। অথচ তারপরেও ভাবলেশহীন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি।
আর গত কয়েকদিনে রাজ্যের নানা প্রান্ত থেকে যে অমানবিক ছবি সামনে এসেছে তা শিউরে ওঠার মতন। সব জায়গাতেই অভিযোগ একটাই, বারবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। সোমনাথ দাস, মনোজ বন্দ্যোপাধ্যায়, বাপন সাঁতরা, এবিপি আনন্দ।